প্যাকাটি হোক আর ডাক্তারদের আন্দোলনই হোক, কনটেক্সটটা খুব ইম্পর্টেন্ট। প্রবলেম হচ্ছে যে সেই চরিত্রের কনটেক্সটে যে আলোচনাটা, সেটা ক্যামেরার সামনে হয়নি, সেটা ক্যামেরায় বলার আগে হয়ে তারপর ক্যামেরাটা এসেছে। তাই জন্য আউট অফ কনটেক্সট শুধু প্যাকাটিটা শুনে হয়তো মনে হয়েছে যে এটা বডি শেমিং করছে, বাট ইট ওয়াজন্ট। এই হোর্ডিং দেওয়া বা পোস্টার শেয়ার করা, এইটা মানে এটা তো আমাদের কাজের অংশ, এবং এই প্রচারটাও আমাদের কাজের অংশ। সেইটা তো বাকিরা তো কেউ কাজ বন্ধ করছে না। যারা ট্রোল করছে তারাও তো অফিস ফেরত এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে এই ট্রোলটা করছে। সবাই জানে যে আমরা প্রাক্তন প্রেমিক প্রেমিকা, এবং ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও, ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও উই হ্যাভ রিমেইন ভেরি গুড ফ্রেন্ডস। সো আমার মনে হয় ওই জিনিসটা হয়তো একটা সিচুয়েশনটাকে একটু ইউনিক করে তুলেছে। সো সেই ইউনিকনেস থেকে হয়তো মিডিয়া অ্যাটেনশন। দেব মানে ঝাঁপিয়ে পড়ে হ্যাঁ বলে, এবং সেটাই দেবের বৈশিষ্ট্য, এবং সেই জন্য দেব বহুদিন ধরে আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে থাকবে, বিকজ ও সময় বোঝে। নমস্কার, সংবাদ প্রতিদিন .in দর্শকদের স্বাগত। আজকে আমরা কথা বলবো পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে তার আসন্ন ছবি টেক্কা নিয়ে। কেমন আছো আগে সেটা বলো। খুবই ব্যস্ত, অবভিয়াসলি। টেক্কা প্রমোশন শুরু হয়ে গেছে, আর তার সঙ্গে চলছে বিক্ষোভ। সো দুটো একসাথে দিনের পুরোটাই প্রায় নিয়ে নিচ্ছে। বুঝতে পেরেছি, রাইট। তো আমি বলবো, দেখো, পুজোয় তুমি ফার্স্ট বয়, তবে এবারের পুজোটা তো একটু অন্যরকম। তো পরীক্ষার আর কি মনে, এবার টেক্কা হবে না? এবার খুব একটা মন নেই ইন দ্য সেন্স, এই নিয়ে খুব একটা এই নিয়ে ভাবছি না, কারণ মাথাটার মধ্যে এত কিছু ভিড় করে আছে, এত চিন্তা জট বেঁধে আছে যে টেক্কা কেরম, মানে বাকিদের টেক্কা দিতে পারবে কিনা সেই নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করিনি, করার অবকাশও পাইনি। তবে হ্যাঁ, একটা কথা ঠিক যে লাস্ট 13 বছরে আমার যতবারই পুজো রিলিজ হয়েছে, 10 বার হয়েছে, 10 বারই আমার ছবি সর্বোচ্চ স্থান বক্স অফিসের নিরিখে পেয়েছে। সেটা একটা ইতিহাস। ক্রিকেট আমাদের শেখায় যে যতবার ব্যাট করতে নামো, যাই করে থাকো এর আগে, প্রত্যেকবারই তোমার নামের পাশে শূন্য থাকে, নতুন করে ইনিংস শুরু হয়। তো টেক্কাও একটা নতুন ইনিংস, তো দেখা যাক। বুঝতে পেরেছি। এই বছর তোমার 3টে ছবি রিলিজ করেছে, বাংলা ছবি, অতি উত্তম, পদাতিক এবং টেক্কা রিলিজ করবে। তিনটেই খুব 3 ধরনের, মানে সেইটা আমি বলছি যে কোনটাতে তোমার ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন এখনো পর্যন্ত বানানোর পর, কোনটাতে তোমার অ্যাজ এ ডিরেক্টর ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন কোনটাতে বেশি? তিনটেতে 3 রকমের স্যাটিসফ্যাকশন। অতি উত্তম একটা 6 বছর ধরে রিসার্চ করে খুব খুঁটিনাটি ধরে তৈরি করা প্রজেক্ট, সেটার একটা আলাদা স্যাটিসফ্যাকশন। পদাতিক বহুদিন পর আমার কোনো প্রযোজক বললেন যে যতদিন ইচ্ছে শুট করো, ছবিটা যেন থেকে যায়, সো সেটা আবার একটা আলাদা স্যাটিসফ্যাকশন। টেক্কা এতদিন পর আবার দেবের সাথে কাজ, স্বস্তিকার সাথে কাজ, রুক্মিণীর সঙ্গে কাজ, এবং খুব ইম্পর্টেন্টলি ভাস্কর চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে টেক্কা। সো সেটাও একটা খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা। আগে থেকেই তুমি প্ল্যান করছিলে 2022 থেকে? 2022 থেকে। এটা অ্যাকচুয়ালি শুরুতে হিন্দিতে করার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে একটা জিনিস ঠিক যে এই তিনটেই নিজের জায়গায় খুব সাকসেসফুল হয়েছে। অতি উত্তম বক্স অফিসে সফল হয়েছে, পদাতিক বক্স অফিসে সফল হয়নি, কিন্তু অনেকে বলছেন আমার জীবনের সেরা কাজ। তুমিও কি সেটা মনে করো? আমি না, সন্তানের মধ্যে এরকম ভাবে বাদ বিচার করি না, মানে খুব মুশকিল আর কি। আর তারপর একই সাথে রিলিজ হয়েছিল শেখার হোম, যেটা বম্বেতে আমার সবচেয়ে সফল কাজ। 2024 পেশাদার বছর হিসেবে আমার সফল যে বছরগুলো, মানে 2010, 11 কিংবা 14, 15 কিংবা 18, 19, এরকম বছরের মধ্যে 2024 কিন্তু একটা খুব পেশাদার জায়গা থেকে খুব সফল একটা বছর। আর ব্যক্তিগত জায়গা থেকে? ব্যক্তিগত জায়গা থেকে তো এই ঘটনাটার পর তো আমি বলবো যে খুবই, কারণ এটা ঘটনার আগে পরে, মানে তোমার ব্যক্তিগত, তোমার পারিবারিক জীবনের জায়গা থেকে খুব একটা সময় অ্যাজ ইউজুয়াল দিতে পারিনি, এবং যেহেতু ওরা ঢাকা শিফট করে গেছে, তাই জন্য একটা অবভিয়াসলি বায়ুশূন্যতা ক্রিয়েট হয়েইছে।
একটা একাকিত্বর জায়গাও এসছে, কিন্তু যেহেতু কাজের চাপ এতটা ছিল সেটা খুব একটা ফিল করিনি। আর ব্যক্তিগত জীবনে বাকি যদি আমার চারপাশের ঘটনা বলি তাহলে তো অবভিয়াসলি এই ঘটনাটা চলেই যাচ্ছে। এটা সত্যি ব্যক্তিগতভাবে খুব এফেক্ট করেছে আর কি। তার একটা বড় কারণ আমার মা আরজি করের প্রাক্তনী, সো সেটা কোথাও একটা গিয়ে হ্যাজ মেড দিস ইনসিডেন্ট ভেরি পার্সোনাল এবং খুব বাজেভাবে ধাক্কা দিয়েছে। তো ব্যক্তিগত পরিসরে হয়তো নট দ্যাট গ্রেট নিয়ে, বাট প্রফেশনালি আই থিঙ্ক এন এক্সেলেন্ট ইয়ার টিল নাও। একটা দৈনন্দিন জীবনের সঙ্গে আন্দোলন চলতে পারে, এটা যারা কলকাতা জন্মেছেন বা বড় হয়েছেন তারা সবাই দেখেছেন, তাদের জীবনের অংশ। মানে মিছিলে মিটিংয়ে আমাদের শহর, সেই শহীদ মিনার ব্রিগেড থেকে শুরু করে একদম মানে এই অবধি। সো এইটা নতুন কিছু নয়, মানে এটা আলাদা করে মানে যারা, আমি যদি কৃষ্টির জগৎ থেকে বলি, মানে রবীন্দ্রনাথ যেরকম মানে স্বদেশ পর্যায়ে আর প্রেম পর্যায়ে একসাথেই গান লিখছেন, আমরা সেই দুটো পর্যায়ের গান শুনেই বড় হচ্ছি। সলিল চৌধুরী একদিকে প্রেমের গান করছেন লতা মঙ্গেশকরের সঙ্গে, আবার আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, চাঁদ ফুল জোছনার গান আজ নয় সেটাও করছেন, একই সাথে আইপিটি এর গান করছেন। তার পরবর্তীকালে সুমন দা, কবির সুমন, তিনি তার গানে আছেন বিদ্রোহ আর চুমুর দিব্যি। কাজে বিদ্রোহ আর চুমু বা বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই একসাথেই আসছে। এই বিভেদটা আমরা কখনো দেখিনি, আমাদের জীবনের দৈনন্দিন কাজের সঙ্গে জড়িয়ে আছে আন্দোলন বা বিক্ষোভ বা প্রতিবাদ। এবার অদ্ভুতভাবে সেই প্রতিবাদ তখন ছেলেরা করছে, অতটা ট্রোলড হচ্ছে না, মেয়েরা যখন করছে বেশি ট্রোলড হচ্ছে। এবং স্বস্তিকা অবভিয়াসলি সবচেয়ে বড় উদাহরণ। ইভেন সুদীপ্তা ও বিনোদিনীর একটা পোস্টার শেয়ার করেছিল, তাতে বলছে যে তুমি তিলোত্তমাকে ব্যবহার করে প্রতিবাদ করেছো, তুমি তিলোত্তমার এই জন্য বুঝলাম এত প্রতিবাদ কেন। আন্দোলনের আড়ালে প্রচার, এই কথাটা বারবার আসছে। তো তার মানে এই হোর্ডিং দেওয়া বা পোস্টার শেয়ার করা, এইটা মানে এটা তো আমাদের কাজের অংশ, এবং এই প্রচারটাও আমাদের কাজের অংশ। সেইটা তো বাকিরা তো কেউ কাজ বন্ধ করছে না। যারা ট্রোল করছে তারাও তো অফিস ফেরত এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে ট্রোলটা করছে, তারা কি অফিস যাচ্ছেন না প্রতিবাদে? এরকম তো নয়। সো হোর্ডিং হোক, পোস্টার শেয়ারিং হোক, এই ইন্টারভিউ যেটা দিচ্ছি সেটা হোক, এটা তো আমাদের কাজের প্রচার। আমি তোমার ছবিতে দেখেছি, মানে সেটা তুমি বলো শাহজাহান রিজেন্সি, শেরবি, দ্বিতীয় পুরুষ বা মানে ভিঞ্চিদা হোক, সোশ্যাল ইনজাস্টিস থাকে, কিন্তু মানে কোনো একটা চরিত্র থাকে, কোনো একটা ঘটনা থাকে। প্রেমটাও যেরকম খুব সাটলি আসে, এটাও থাকে। মানে ভিঞ্চিদা তুমি যে মেকআপ শিল্পীর কথাই যদি বলি, বা শাহজাহান রিজেন্সি যদি কমলিনীর কথাই বলি, সেও তো সামাজিক ইনজাস্টিসের শিকার। কিংবা ভিঞ্চিদা যে এথিক্যাল ভিজিল্যান্টে সিরিয়াল কিলার, যে অন্যায় প্রতিবাদ করছে কিন্তু নিজের মতো করে করছে। দশম অবতারের যে চরিত্র, আমি বলছি টেক্কায়ও সেটা একটা হিন্ট রয়েছে, টেক্কাতেও সেটা ডেফিনেটলি, সেটা আমি একটু শুনতে চাই। সেটাই বলছি যে এই যে কনটেক্সটটা, যেটা টিজারে অলরেডি আমরা বলে দিয়েছি, তারপরে এই হোর্ডিং গুলো বেরোচ্ছে, যেটা সিলেক্টেড হোর্ডিং নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। এই যে ইখলাকের চরিত্রটা, সে কিন্তু অ্যান্টি সিস্টেম, তাই জন্য তার চাকরি চলে গেছে, সে বলছে যে আমি চাকরিটা ফেরত চাই। ঠিক আছে, এবার সেই চাকরি ফেরত চাই, সেখান থেকে উত্তর আসছে কে আমার চাকরি ফেরত দেবে? সিস্টেম। কে আমার মেয়েকে ফেরত দেবে? সময়। তো ইনজাস্টিস যেমনি মেয়ের মার সঙ্গে হচ্ছে, মানে স্বস্তিকার চরিত্রের সাথে হচ্ছে, যে ইনজাস্টিস যে করছে তথাকথিত, সেও কিন্তু ইনজাস্টিসের শিকার, যেটা হলো ইখলাকের চরিত্রটা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ইট ইজ ইন দ্যাট সেন্স অ্যান অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফিল্ম। সেটা কি তোমার সবথেকে বেশি মানে আন্ডারলাইনড অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফিল্ম টেক্কা এখনো পর্যন্ত বলা যেতে পারে? কারণ যে প্রোটাগনিস্ট সেই অ্যান্টি এস্টাবলিশমেন্ট। যেই ঘরানার ছবি আজকে লেটসে অমিতাভ বচ্চনকে অ্যাংরি ইয়াং ম্যান করেছে, কিংবা খুব রিসেন্টলি আমরা যদি জওয়ান দেখি, তাতে শাহরুখ খান যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা জায়গায় প্রজেক্টেড হয়েছে, এখানেও কিন্তু সেরকমই একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট সিস্টেমের এগেইনস্টে দাঁড়ানো একটা লোক, একটা যে ফাইনালি যার দেয়ালে পিঠ থেকে গেছে,
অন্যায় সহ্য করতে 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 দেয়ালে পিঠ ঠিক আছে, সে তখন প্রতিবাদ করে, কি হয়। রাইট। জওয়ানের প্রসঙ্গ তুমি তুলে, জওয়ানে শাহরুখের চরিত্র খুব গ্ল্যামারাইজড, এখানে দেব একদম নিজেকে ভেঙে একটা একদম একটু সাফাই কর্মীর চরিত্রে। রাইট। এইটা রাজি করালে কি করে? প্রথম কি রিয়াকশন ছিল যখন দেবকে তুমি এটা বলো যে এইরকম একটা চরিত্র ভাবছো? দেব মানে ঝাঁপিয়ে পড়ে হ্যাঁ বলে, এবং সেটাই দেবের বৈশিষ্ট্য, এবং সেই জন্য দেব বহুদিন ধরে আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে থাকবে, বিকজ ও সময় বোঝে। একটা সময় এক ধরনের ছবি করতো, তারপর ভেঙে তার সুপারস্টার সত্তার থেকে বেরিয়ে এসে অ্যাক্টর সত্তার এক্সপ্লোর করেছে, তারপর আবার এখন পরপর অনেকগুলো পারিবারিক ছবি হয়ে গেছে, তো এখন সেটাকে ভেঙে আবার খাদানে ফিরছে, টেক্কায় ফিরছে। সো ও না খুব নানান রকম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। মানে সেই চ্যালেঞ্জ মাঝে মাঝে, মানে এই ক্ষেত্রে চ্যালেঞ্জটা সবথেকে বড় কি ছিল টেক্কার ক্ষেত্রে? তোমার কি মনে হয় তোমাকে কতটা খাটতে হয়েছে? আমাকে টেক্কায় খুব একটা খাটতে হয়নি, দেবের পেছনে তো একদমই খাটতে হয়নি, কারণ এক তো চিত্রনাট্য, ক্যারেক্টার ব্রিফ খুব ভালো করে ছিল। সেকেন্ড যেটা হয়েছে, এই ছবিতে না আমি দেবের সাথে ইকলাকের চরিত্রটা নিয়ে প্রচুর আলোচনা করতে পেরেছি। এবার এই আলোচনা করতে পারার ফলে যেটা হয়েছে, ওর অনেক ইনপুটস আছে, যেটা ওর কমফর্ট লেভেল আর ইকলাকের যে ধরনের চরিত্র হওয়া উচিত, সেই দুটোর একটা মেলবন্ধন ঘটিয়েছে, উইচ ইজ ওয়াই খুব অর্গানিক, খুব স্পন্টেনিয়াস আর দুর্দান্ত একটা পারফরমেন্স দিতে পেরেছে। এবং আমার মনে হয় দিস ইজ Dev's best performance in films till date. হ্যাঁ, টিজারটা খুবই ভালো লেগেছে। আমি টিজারটা দেখলাম, ট্রেলারের অপেক্ষায় আছে, অবশ্যই ছবিটার অপেক্ষায় আছে। টিজারটা দেখে একটা জিনিস মনে হলো, আমার একটা ছবির কথা মনে পড়লো, যদিও তুমি বললে এটা ভাস্কর চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে। মাদারি বলে একটা ছবি ছিল, আমি স্বস্তিকার ইন্টারভিউ করেছি ইরফানের ওটার সাথে, ওখানে ও সিস্টেমের এগেইনস্ট লড়ছে, কিডন্যাপ আছে, হোস্টেজ ড্রামা আছে। হ্যাঁ, কিন্তু এটা একদমই আলাদা। হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখো, আরজি করের ঘটনাকে কেন্দ্র করে তো অনেক জনজাগরণ হয়েছে, অনেকে অনেক কথা বলছে, সব ক্ষেত্র, সব কর্মক্ষেত্র থেকে একটা আপরাইজাল হয়েছে। তো আমি বলছি যে টলিউডেও সেটা হয়েছে। তো বিভিন্ন, আমি কিছুদিন একটা স্টোরি করেছিলাম, অনেক অভিনেত্রীদের সাথে কথা বলেছি, তো সেখানে একটা কথা সবাই বলছে যে ঠকবাজতে গাউজার হয়ে যাবে, আর একটা কথা অনেকে বলছে যে একটা ন্যারেটিভ হচ্ছে যে যারাই একটা সময় মুখ খুলেছে তাদের হয়তো কাজ চলে গেছে বা কম কাজ পেয়েছে বা এই ধরনের। তুমি তো অনেকদিন ধরে রয়েছে, ছবির সংখ্যা অলরেডি 33, কিন্তু আমার বয়স মানে ক্যারিয়ার 15 বছর। তো আমি বলছি যে তুমি কি বলতে চাও এটা? না, এটা আমি ইনফ্যাক্ট আর্টিকেলটা পড়েছি। দেখো, ডেফিনেটলি এটা একটা প্রবলেম, এবং প্রবলেম ঠকবাজতে গাউজার, তুমি কি মানে না, আমি এটা কোনো পার্সেন্টেজ বা স্ট্যাটিস্টিক্স এর যাচ্ছি না, আমি শুধু এইটুকুই বলছি ডেফিনেটলি এটা একটা প্রবলেম, কিন্তু এটার উল্টো দিকটাও আছে। সো এই প্রবলেমটা দুটো দিকই আছে। কিছু ক্ষেত্রে এটা খুবই জেনুইন একটা প্রবলেম, কিছু ক্ষেত্রে জেনুইন প্রবলেম নয়, সেটা হয়তো অন্য কারণে সেরকম ভাবে ব্যাপারটা প্রেজেন্ট করা হয়। কিন্তু ইদার কেস যেটা মাথায় রাখতে হবে যে এভিডেন্সটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এইসব ক্ষেত্রে এভিডেন্স খুব একটা থাকে না, মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জানি, কিন্তু তাও জরুরি এই জন্য হয়ে দাঁড়ায় বিকজ ইন্ডিয়ান ল, দেখো আইনি পদক্ষেপটা খুব জরুরি এক্ষেত্রে আমার মনে হয় আইনি পদক্ষেপের উপর জোর দেওয়া উচিত, এবং আইনি পদক্ষেপ যদি নিতে হয় সেখানে একটা ইউল হ্যাভ টু, মানে ইন দ্য সেন্স, মানে আমি বলছি যে কোনো কমিশন বা কোনো একটা খুব ভালো পদক্ষেপ, বা কমিটি, এটা খুব ভালো পদক্ষেপ, কিন্তু সেই কমিটিতে আমরা আইনজীবী রাখছি কেন? বিকজ ইভেন্চুয়ালি ব্যাপারটা আইনি পদক্ষেপের দিকে নিয়ে যেতে হবে, সেটা আইনি পদক্ষেপ না হলে ব্যাপারটা উইল নট বি এফেক্টিভ। সো সেই জায়গায় আমি এভিডেন্সের কথা বলছি, তবে ডেফিনেটলি আই এগ্রি। ভার্বাল অ্যাবিউজ তো আর সেটা তো আর এভিডেন্স সব সময় বা এভিডেন্স থাকেও, আমরা সোশ্যাল মিডিয়াতে তো এই খুব রিসেন্টলি দেখলাম, মানে খুব ছিছিও করা হলো কিছু কথোপকথন দুজনের মধ্যে একজনকে নিয়ে। সো দ্যাটস ভার্বাল অ্যাবিউজ, রাইট? মানে সেটা তো মানে না, আমি বলছি ওয়ান অন ওয়ান, মানে আমি সোশ্যাল মিডিয়ায় বলে তো অফকোর্স যদি কোনো ডকুমেন্টেড থাকে সেটা আলাদা, বাট কিন্তু সেখানেও তো স্টেপ নেওয়া হয়, মানে সেখানেও তো মানুষ স্টেপ নেয় না, মানে যদি সোশ্যাল মিডিয়াতেও হয়, মানে সেখানে যদি, এবং কোনো মানে
নারী পুরুষ নির্বিশেষে আমি বলছি যে যে কেউ যার সম্বন্ধে যা ইচ্ছে বলছে এবং সেই অ্যাবিউজ বা সেই স্লারটা তো সবসময় আইন অব্দি পৌঁছবে, সেটা ওই ভয়েস নোটে ঘুরে, ভয়েস নোট হয়ে ঘোরে কিংবা ওই হয়ে মানে ক্লিপিংস হয়ে ঘোরে। সো আমার মনে হয় আইনি পদক্ষেপটা খুব ইম্পর্টেন্ট, আইনের দিকে যাওয়াটা। আমরা যখন জেনারেলি কথা বলি, ধরো বন্ধু বান্ধবদের সঙ্গে হোক বা পরিচিতদের সঙ্গে হোক, দেখো এই মিসোজিনি বা প্যাট্রিয়ার্কির আমি মনে করি জেন্ডার হয় না, ইটস এ জেন্ডারলেস থিং। কিন্তু যেটা হয় অনেক সময় আমরা এমন কথা বলে থাকি বা যেটা খুব ক্যাজুয়ালি বলি, মানে ক্যাজুয়ালি বডি শেমিং বলো বা ক্যাজুয়ালি মানে যে কোনো কনভেনশন ছিল প্রেসিডেন্সিতে, সেখানে একজন বলছিলেন, কথা বলছিলেন, মানে অবভিয়াসলি কন্ডেমিং দ্য ইনসিডেন্ট। সেখানে উনি বলতে বলতে বললেন, না মানে এটা যদি সোনাগাছিতে হয় তাহলে তো একটা এটা বোঝা যায় সিকিউরিটির অভাব ইত্যাদি ইত্যাদি, কিন্তু আরজি করে কি করে হতে পারে? এবার এইটা তো খুব প্রবলেম্যাটিক না? আরজিকরটা যেমন একটা ওয়ার্ক প্লেস, সোনাগাছিটাও একটা ওয়ার্ক প্লেস। সো সিকিউরিটি যদি গাফিলতি হয় বা সিকিউরিটি যদি ল্যাপস হয় বা সেটা যদি একটা বিশাল আকার ধারণ করে, সেটা আরজিকর হলে যতটা সিরিয়াস, সোনাগাছিতে হলেও ঠিক ততটাই সিরিয়াস। কিন্তু উনি কিন্তু ওটা জাস্ট মানে আরজিকরের ইনসিডেন্টটাকে হাইলাইট করার জন্য ওটা ব্যবহার করে বললেন, কিন্তু ইন ডুইং দ্যাট I thought he said something which is problematic. তোমার একটা মন্তব্য আমি একটুখানি করতে চাই। কিছুদিন আগে আমি এটা বুঝতে পেরেছিলাম যে কথাটার ধরন দেখে যে তুমি খুব একটা ভেবে বলনি, কিন্তু কিছুদিন আগে সৌরসেনীর সঙ্গে যখন একটা অনলাইন ভিডিও একটা ভাইরাল হয়, তুমি হয়তো চরিত্রের কথা ভেবে বলেছো, বাট the word you used এটা কাইন্ড অফ একটা বডি শেমিং এর জায়গায় চলে যায় এবং অনেকেই সেটা মনেও করেন। তুমি কি একটু রিগ্রেট করো? তোমার কি মনে হয় আরেকটু সতর্ক হয়ে কথা বলা উচিত? বা মানে আমি ওকে বলেছিলাম প্যাকাটি, রাইট, হ্যাঁ, এবার এটা শেপে এসো এই ধরনের কথা, কিন্তু সেটা আমার মনে হয় যেহেতু চরিত্রের কনটেক্সটে বলেছি, সেই চরিত্র এটা কিন্তু সিনিয়র কোনো অভিনেত্রীকে হয়তো বাবা প্যাকেট এরকম বলতে পারতেন না, মানে ওদের জুনিয়র হয়তো স্নেহও করো তুমি ওকে, মানে সেই জায়গা থেকেই বলেছি, কিন্তু তার একটা কনটেক্সট ছিল, বাট ডেফিনেটলি সেটা কয়েকজনের হয়তো যদি মনে হয়ে থাকে তাহলে ডেফিনেটলি, কারণ রোগারাও যথেষ্ট শেমড হয় যেরকম মোটারাও হয়, মানে ইকুয়ালি হয় না। কিন্তু ব্যাপারটা সে নিয়ে না, ব্যাপারটা হচ্ছে যে একটা স্ক্রিপ্টের চরিত্রের একটা গঠন থাকে। মানে স্বস্তিকা তো অরিজিনালি মায়ার কথা ভেবেছিলাম, স্বস্তিকা মায়া করতে পারেনি কেন? কারণ তারপরে ওর একটা প্রসিডিয়ার হয়েছে, যার ফলে শি গেইনড ওয়েট, শি পুট অন ওয়েট। সো কিছু চরিত্রের কিছু মানে শারীরিক গঠন দরকার হয়, মানে দরকারি, মানে ওটা না হলে হবে না ডেফিনেটলি। সো সৌরসেনীকেও কিন্তু ওই চরিত্রের কনটেক্সটেই বলেছিলাম যে, এবং এবার প্রবলেম হচ্ছে যে সেই চরিত্রের কনটেক্সটে যে আলোচনাটা, সেটা ক্যামেরার সামনে হয়নি, সেটা ক্যামেরা বলার আগে হয়ে তারপর ক্যামেরাটা এসেছে। তাই জন্য আউট অফ কন্টেক্সট শুধু টাকাটিটা শুনে হয়তো মনে হয়েছে যে এটা বডি শেমিং করছে, বাট ইট ওয়াজন্ট। মানে আমরা ইন্টেনশনালি অনেক সময় করি না, কিন্তু কথার মধ্যে অনেক সময় এটা হয়তো আমিও করেছি কথা বলতে গিয়ে বন্ধুদের সঙ্গে। বলছি তোমার কি মনে হয় আমাদের আরেকটু সচেতন, আরেকটু আনলার্ন করা উচিত বা সরি বলা উচিত? ডেফিনেটলি, কিন্তু আমার মনে হয় যদি কনটেক্সট হীনভাবে বলে ডেফিনেটলি সরি বলা উচিত, আর নয়তো ইউ হ্যাভ টু ইনক্লুড দ্য কনটেক্সট। মানে ওই ভিডিওটার মধ্যে যদি কনটেক্সটটা থাকতো বা চরিত্রের মেনশনটা থাকতো, তাহলে বোধহয় এই প্রবলেমটা হতো না। ওকে, রাইট। তোমাদের আমি দেখছিলাম টিজারের বেশ কিছু ইন্টারভিউ, মানে রুক্মিণী আর দেবকে নিয়ে অত মিডিয়ার অতটাও হাইপ নেই, তোমাকে আর স্বস্তিকাকে নিয়ে অনেক বেশি হাইপ, বিকজ হয়তো ওদের প্রেমটা সেটেলড বা ওরা একটা সবাই জানে, তোমার একটা অপূর্ণ। তোমার কি মনে হয় কোনো কিছু অপূর্ণ থাকলে সেটা নিয়ে লোকের মধ্যে অনেক বেশি মানে অনেক জানার ইচ্ছে? বা প্রেমের পূর্ণতা মানে কি বিয়ে? মানে আমি যদি সো কল কোট আনকোট যদি সেটাই, আমার মনে হয় না প্রেমের পূর্ণতা মানে বিয়ে। তোমাদের সম্পর্কটা নিয়ে প্রচুর একটা, মানে আমি দেখলাম একটা প্রচুর লোকজনের একটা উৎসাহ বা একটা জানার ইচ্ছে রয়েছে, বা কি মানে সেটা নিয়ে অনেক প্রশ্ন হলো আমি দেখলাম। হ্যাঁ, সেটা হলো বিকজ অবভিয়াসলি সবাই জানে যে আমরা প্রাক্তন প্রেমিক প্রেমিকা, কিন্তু অপূর্ণতার জন্য নয়। দ্য থিং ইজ, আমার মনে হয় উইভ অলওয়েজ লিভড লাইফ অন আওয়ার ওন টার্মস, অ্যান্ড মানে উইভ ওয়ার্ন আওয়ার হার্ট অন আওয়ার স্লিভস। সো কখনোই কিছু
মানে আমরা লুকোইনি বা কিছু করিনি, এবং ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও, ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে উই হ্যাভ রিমেইন ভেরি গুড ফ্রেন্ডস। সো আমার মনে হয় ওই জিনিসটা হয়তো একটা সিচুয়েশনটাকে একটু ইউনিক করে তুলেছে। তো সেই ইউনিকনেস থেকে হয়তো মিডিয়া অ্যাটেনশন। তোমার কি মনে হয় যে এই যে মুখ্যমন্ত্রী এই দুদিন আগে যেটা কিছু পদক্ষেপ নিয়েছেন, উনি সবটা হয়তো নেননি, কিছু পদক্ষেপ নিয়েছেন, এটা নিয়ে কি বলতে চাও ডাক্তারদের? এটা তো খুবই কমপ্লিকেটেড একটা সিচুয়েশন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। ডাক্তারদের এটা মানে ডাক্তারদের যা যা ডিমান্ড ছিল সেই ডিমান্ডে মানে আমি ইনফ্যাক্ট যা যা ভিডিও দেখলাম, দেখে তো আমার মনে হলো যে ডাক্তাররা আর ফেয়ারলি স্যাটিসফাইড। অনেক সেলিব্রেশনের ফুটেজও দেখলাম। তো কিন্তু ওরা বোধহয় এখনো একটা ডিমান্ড নিয়ে এখনো লড়ে যাচ্ছে, যে ওই যে কমিটিটা গঠন হবে সিকিউরিটি মেজার্স এর, সেই কমিটি গঠন নিয়ে লড়ে যাচ্ছে। এবং সো আমার এটা জানি না, মানে আমার বক্তব্য এখানে অতটা রেলেভেন্টও নয়, কারণ ইভেনচুয়ালি চার্টার অফ ডিমান্ডস এবং যে লিডারশিপ তারাই ডিসাইড করবে, মানে ডাক্তারদের পক্ষে লিডারশিপ ডিসাইড করবে এবং সরকারের পক্ষ থেকে প্রশাসন ডিসাইড করবে। তবে একটা ব্যাপারে আমি খুব খুশি যে there is a scope for conversation, এইটা খুব ইম্পর্টেন্ট। মানে লাঠিচার্জ হচ্ছে না, ডিনায়াল হচ্ছে না, কোন রকম ইগনোর করা হচ্ছে না, সিরিয়াসলি নেওয়া হচ্ছে, মানে যেরকম গণতন্ত্রে হওয়া উচিত। এবং অনেকে বলবে এটাই তো হওয়া উচিত, এখন বাকি রাজ্যে এটা হচ্ছে না বলে there is no, মানে এটা কোনো স্পেশাল কিছু না। কিন্তু আমাদের তো যে কোনো ঘটনাকেই একটা ওভারঅল কনটেক্সটে কনটেক্সট চলে আসে। হ্যাঁ, মানে এটা মানে প্যাকাটি হোক আর ডাক্তারদের আন্দোলনই হোক, কনটেক্সটটা খুব ইম্পর্টেন্ট। আমরা সর্বভারতীয় কনটেক্সটে যদি দেখি, ডেফিনেটলি এই ডায়ালগ, এই বারবার মিটিং এর চেষ্টা, দুপক্ষের নিজেদের ডিমান্ডটা এবং নিজেদের রেসপন্সটাকে প্রেজেন্ট করা এবং পুশ করা, that is how a democracy should work, and that is a very very good side which has come out of it. এবার বাকি ডেফিনেটলি সুরক্ষা, এই সিসিটিভি বসানো সার্বিকভাবে, আর এই প্রবলেমটা তো শুধু ডাক্তার বা মেডিকেল ফ্রেটার্নিটির নয়, সব জায়গায় কর্মক্ষেত্রে। তো হোপফুলি একটা ট্রিকল ডাউন এফেক্ট হবে এবং এই সুরক্ষার মেজার্স গুলো অন্যান্য কর্মক্ষেত্রেও যাবে। লাস্টলি দর্শকদের জন্য তুমি টেক্কা নিয়ে কি বলতে চাও? 8 তারিখে রিলিজ করছে। ইউজুয়ালি পুজোর আগে বলি যে একটা ছবি আসছে, প্লিজ দেখবেন, বাংলা ছবি দেখবেন, আনন্দ করবেন। এই পুজোয় কি বলতে পারি? এই পুজোয় বলতে পারি যে পুরোটাই আপনাদের ওপর। যদি মন ভালো থাকে তাহলে ছবি দেখবেন, বেরোবেন, আনন্দ করবেন। যদি মন ভালো না থাকে, যেটা ইচ্ছে সেটা করবেন আর কি। মানে আমি কিছু বলে দিতে চাই না। তো আমরা আমাদের মতো করে কাজ করেছি, করে আপনাদের কাছে ছবি আনার একটা অঙ্গীকার ছিল, সেটা করেছি, আমরা এনেছি, আমাদের কাজটা আমরা সম্পন্ন করেছি। একটা ছবি আসছে যার নাম টেক্কা, এবার বাকিটা আপনাদের উপর। থ্যাংক ইউ সো মাচ সৃজিত, থ্যাংক ইউ সো মাচ। সৃজিতের কথা আপনারা সবাই শুনলেন। এরকম আরো অনেক আড্ডা, আলোচনা, সিরিয়াস আলোচনা আপনারা শুনতে পাবেন। চোখ রাখুন সংবাদ প্রতিদিনের ডিজিটাল পেজে, ইউটিউব এবং ফেসবুক পেজে। ক্যামেরায় শুভজিৎ এবং প্রতিমের সঙ্গে আমি বিদিশা।